আসলে একটা বিপ্লব, একটা ডানপন্থী বিপ্লব, একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সশস্ত্র বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্যি। ভুলে যাওয়ার উপায় নাই যে এমনকি নভেম্বরের শেষেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন তার মা মৃত্যুশয্যায়, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের জানিয়েছিলেন যে তার দেশে ফেরার বিষয়টা তার একক নিয়ন্ত্রণাধীন বা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর সপ্তাহ খানিক যেতে না যেতেই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এ ঘোষণা চলে এলো। মানে কার নিয়ন্ত্রণে, কার সিদ্ধান্তে ছিল তারেক রহমানের বাংলাদেশে ফেরা এবং কিভাবেই বা তিনি দেশে ফিরতে পারলেন সেটা আর পরিষ্কার করা হলো না বটে তারেক রহমান কিংবা বিএনপির তরফে, কিন্তু পরিষ্কার বোঝা গেল যে খালেদা জিয়া মৃত্যুশয্যায়, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যে এক রকমের ছক কষেছিল যে বাংলাদেশে এই নির্বাচনটা 2026-এর নির্বাচনটা তারা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে দিয়ে সম্পন্ন করিয়ে নেবে এবং এরপর বিএনপি সরকারটা কেমন চলে, কিভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে কিংবা সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনে কিনা, 2024-এর জুলাই আগস্টের বিজয়ী পক্ষকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে কিনা, সেসব দেখে আমেরিকার চিন্তা হচ্ছে যে একটা স্থিতিশীলতা আনতে পারে কিনা, আর ভারতের চিন্তা হচ্ছে ভারত বিরোধিতা কমিয়ে আনতে পারে কিনা। দু তরফেরই চিন্তা হচ্ছে অতি ডানপন্থী চরমপন্থী যে রাজনীতি বাংলাদেশে গেড়ে বসেছে সে রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে কিনা বিএনপি, সেসব বুঝে শুনে তারপর প্রয়োজনে খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে বাংলাদেশে আনা যাবে। কিন্তু এরপর যখন বোঝা গেল যে খালেদা জিয়ার পক্ষে আর নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না, তখন খুবই দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তারেক রহমানকে পই পই করে 6 মাস তিনি কি করবেন নির্বাচিত হয়ে এলে সে বিষয়ে একেবারে মানে পাখি পড়ার মতো পড়ানো হয়েছিল লন্ডনে, এবং সেই পড়া তিনি ভালো মতো পরীক্ষায় পাশ করতে পারেন কিনা সেটা দেখবার জন্য সবচেয়ে আগ্রহ নিয়ে সেই দেশটি অপেক্ষা করছে, যেই দেশটি তারেক রহমান দেশে ফেরার পর তার মায়ের মৃত্যুর পর সবচেয়ে বেশি আবেগ সহমর্মিতা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিল, যে দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছেন শুনে সবার আগে চিঠি দিলেন, ফোন করলেন, চিঠি দিয়ে স্ত্রী কন্যা সহ ভারতে বেড়াতে যেতে বললেন। সেই ভারত এরপর যে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো তার সবচেয়ে বড় কারণ, ঠিক যেমনটা আশঙ্কা করেছিল ভারত, তারেক রহমান কথা রাখছেন না। তারেক রহমান এক রকমের নিজের মতো চলছেন, কিংবা কার কথায় চলছেন সেটা এখনো ভারত নিশ্চিত হয়ে উঠতে পারছে না। কিন্তু বাংলাদেশ জুড়ে যেমন পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর তৎপরতা কমে নাই, বাংলাদেশে বসে তিনি একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো বিরাট বাণিজ্য চুক্তি, এখন প্রতিরক্ষা চুক্তি করবেন বটেই, অন্যদিকে ভারতের সবচেয়ে বড় চিন্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতকেই তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র বলে মনে করে। কাজেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার দিকে এবং চীনের প্রতি প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একই জায়গায় অবস্থান করছে। কাজেই তারেক রহমান একদিকে যেমন বিরাট মার্কিন চুক্তি মেনে নিয়ে ক্ষমতায় এসেছেন সেটা ভারত জানতো, কিন্তু এই যে চীনের সঙ্গে মাখামাখি বন্ধ করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট চোখ রাঙানি সত্ত্বেও, আর এখন নাকি তিস্তা ব্যারেজ চীনকে দিয়ে দেবে এবং তার বিনিময়ে চীনে একটা দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন তারেক রহমান,
এবং সেখানে গিয়ে তিনি তিস্তা ব্যারেজের কাজটা চীনকে দিয়ে আসবেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতকে রুষ্ট করে। তাতে যে দুটো দেশ এনেছে তারেক রহমানকে 2024-এর পর চীনের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠা জামায়াতে ইসলামীর দফতরে 2024-এর আগস্ট থেকে যদি নজর রাখেন, প্রতি মাসে অন্তত একবার চীনা রাষ্ট্রদূত গিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করে এসেছেন। চীনা রাষ্ট্রদূত নিয়মিত যোগাযোগ রেখেছেন বাংলাদেশের ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে তারা যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার পেছনেও জামায়াতের সঙ্গে, ছাত্র শিবিরের সঙ্গে 2024 থেকে তাদের প্রকাশ্য হৃদ্যতার একটা সরাসরি সম্পর্ক আছে। সেখানে তারেক রহমানের পাশে এসে যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ালো, এখন এই এক চীনের সাথে তার মাখামাখি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকেই রুষ্ট করে ছাড়বে। আর ভারত তো ভীষণভাবে ক্ষুব্ধ যে এখন পর্যন্ত না সীমান্ত এলাকায় কোনো জঙ্গি শিবির বন্ধ করেছেন তারেক রহমান, না বাংলাদেশে চরমপন্থী যে ভারত বিরোধী রাজনীতি এবং চরমপন্থী রাজনীতির বিকাশ ঘটেছে সেটা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রেখেছেন, না পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা বন্ধ করেছেন। কাজেই যে 6 মাস সময় দিয়ে মোড়ল রাষ্ট্রগুলো তারেক রহমানকে পাঠিয়েছিল, মানে নভেম্বরে ওই কথা বলবার পর যে তার নিয়ন্ত্রণাধীন নয়, ইচ্ছাধীনও নয় দেশে ফেরার বিষয়টা, এরপর যখন ডিসেম্বরে তারেক রহমান ফিরতে পারলেন তখন বিএনপির ভেতরে বাইরে একেবারে প্রকাশ্যে এ আলাপ তুঙ্গে ছিল এবং প্রায় সকলেই একরকমের ওপেন সিক্রেটের মতো বলছিলেন যে তারেক রহমান একেবারে সুনির্দিষ্টভাবে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে কি করতে এবং কি করে দেখাতে তাকে আসতে হয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই যে বিএনপি পড়ে গেলে এই জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি মানে জামাতেরই বি টিম, এরা এসে ক্ষমতায় বসবেন, এই বিষয়টা দূরীভূত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুতরফেরই এটা সবচেয়ে বড় চাওয়া ছিল যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দিতে হবে, একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মববাজির বিশৃঙ্খলার রাজনীতির অবসান ঘটাতে হবে এবং সেটা 6 মাসের মধ্যেই করতে হবে। অথচ তারেক রহমান যে ব্যবস্থা করে রেখেছেন সেটাকে আসলে একরকম তার নিজের কবর নিজে খোঁড়ার ব্যবস্থাই তিনি করে রেখেছেন বলতে হবে। মানে এখন পরিস্থিতিটা এমন যে এই যে নাহিদ ইসলামরা কথায় কথায় বলেন যে আমাদেরও ফেলতে হবে না সরকার খুবই দ্রুত বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে, কিংবা মানে ওই যে হুমকি দেন যে আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগেছে, বিএনপি সরাতে 17 দিনও লাগবে না। এই যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সরাসরি বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এসব বলে অভিহিত করছেন এবং নানা রকম রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ধর্ষণের বিচার হিসেবে শরিয়া আইনের প্রয়োগ চাইছেন, এই সব কিছু এরই আলামত যে তারা প্রত্যেকে জানেন যে মানে তারেক রহমানের রাজনৈতিক মিত্ররাই জানেন যে তারেক রহমান দাঁড়িয়ে আছেন একটা টলমল করতে থাকা মঞ্চের ওপর এবং তাকে যে কোনো সময় যে কোনো পক্ষ ধাক্কা দিলে আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদের জন্য একটা মহা সুযোগ তৈরি হবে এবং তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারবে। মানে যে তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকাতে এমন সব ধূর্ত চাল চেলে আসন ভাগাভাগি করে দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল বানালেন, এই জাতীয় নাগরিক পার্টির হাসনাত, নাহিদ, আক্তার হোসেনদেরকে সংসদ সদস্য বানিয়ে ছাড়লেন, এরা যে কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না, বরং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এমনকি প্রধানমন্ত্রীর মেয়েকে গালাগালি করছে এবং সেসব ভিডিও ভাইরাল হচ্ছে, তার প্রধান কারণ এরা জানেন তারেক রহমান টলমল করছেন এবং তারেক রহমানকে সরিয়ে দিলে ক্ষমতার মসনদ তাদের হাতে চলে আসবে। তারেক রহমান তাই যতই এদেরকে বুঝ দিয়ে শান্ত রাখতে চাইছেন,
তারা সে বুঝ পাচ্ছেন না, কারণ তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে সরালেন তারা, আর বিদেশি মোড়লদের এক রকমের সরাসরি অংশগ্রহণে আর বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় কিনা তারেক রহমান এসে ক্ষমতার কেন্দ্রে বসলেন। ওইদিকে সেনাবাহিনীর ভেতরেও কিন্তু এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির প্রতি সহানুভূতিশীল অংশটা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী। সেটা 2024-এর 5ই আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের সময় যেমন বোঝা গেছে, এবং তাদের ভেতরে অবসরপ্রাপ্ত বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের একটা দল আছে যারা ভীষণভাবে প্রভাব বিস্তার করেন বর্তমান বাহিনীর সদস্যদের ভেতরেও, এবং এরা সকলে মিলে আসলে একটা বিপ্লব, একটা ডানপন্থী বিপ্লব, একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সশস্ত্র বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্যি। এমনকি ডক্টর ইউনূস, তারও কিন্তু তৎপরতা থামে না। এই যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, এই যে সম্প্রতি প্যারিস গেছেন, প্যারিসে গিয়ে তিনি যে বেশ কিছু স্পর্শকাতর বৈঠক করেছেন, এবং সেসব স্পর্শকাতর বৈঠকে মানে ওয়াগনার গ্রুপ, আইআর এর মতো ভাড়াটে খুনিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, এমন সব খবর যখন বিভিন্ন সূত্রে বিভিন্ন জন প্রকাশ করছেন, ঠিক তেমনি ভাবে ইউনূস সাহেব যে একটা লম্বা সময় বাংলাদেশের ক্ষমতায় থাকলে তিনি একটা স্থিতিশীলতা দিতে পারবেন, সেই প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সকলকেই দিচ্ছেন, সেটাও সত্যি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন সকলের জন্যই এই যে তারেক রহমান যে স্থিতিশীলতা দিতে পারবেন না, ইউনূস পারবেন, সেটা এক রকমের মানে একটা প্রস্তাব হয়ে উঠছে, এই কারণে যে ইউনূস সাহেব অন্তত ওই যে সৈয়দা রিজওয়ানা হাসান যে কথাটা বলেছিলেন যে তারা মব হতে দিয়েছেন, বিশৃঙ্খলা হতে দিয়েছেন, ডানপন্থার বিকাশ ঘটতে দিয়েছেন বটে, কিন্তু চরম পন্থাকে তারা কিছুতেই মূল ধারায় আসতে দেন নাই, মেইন স্ট্রিমে আসতে দেন নাই। কাজেই এই যে পরীক্ষিত ক্ষমতা ইউনূস সাহেবের, মানে সকল রকম বিশৃঙ্খলা আভ্যন্তরীণভাবে দেশের ভেতরে চরমপন্থী গোষ্ঠীগুলোকে দিয়ে করিয়ে গেলেও এই যে মূল ধারায় তিনি যতক্ষণ নিজে ক্ষমতায় আছেন তার পারিষদবর্গ নিয়ে, ততক্ষণ যে তাদেরকে আসতে দেবেন না। অন্যদিকে তারা ইউনূস সাহেব ক্ষমতায় থাকলে বাইরেই সন্তুষ্ট অবস্থায় থাকবে, এটা যেহেতু পরীক্ষিত, কাজেই অনেক পক্ষের জন্যই ইউনূস সাহেব বরং একটা বেটার চয়েস হয়ে উঠছে, আরো ভালো পছন্দ হয়ে উঠছে তারেক রহমানের চেয়ে। তারেক রহমানের জন্যে তাই ভিতরে বাইরে বিপদ বাড়ছে। আর ওইদিকে খলিলুর রহমান সাহেব, তারেক রহমানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র সূত্র যিনি, সেই খলিলুর রহমান চলে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে 1 বছরের ছুটি নিয়ে। এক রকমের তিনি আসলে তারেক রহমান সরকারের এই টলমল অবস্থা বুঝেই দ্রুত এই পদ ছেড়ে একটা নিরাপদ জায়গায় যেতে চাইছেন। যদি তারেক রহমান টেকেন 1 বছরের বেশি, তিনি ছুটি সেরে আবার আসবেন, না হলে কে বলতে পারে পরবর্তী যে সরকার গঠিত হবে সে সরকারে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পদ নিয়ে ফিরবেন খলিলুর রহমান। আর আরব বসন্তের কথা মনে করে দেখেন, যত জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতায় সেই আরব স্প্রিং বা আরব বসন্ত ঘটেছিল, সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ঘটেছিল, কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম নির্বাচনের পরের সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে দেয় নাই। তারেক রহমানকে যে 6 মাস বেঁধে দেওয়া হয়েছিল, সে 6 মাস শেষ হচ্ছে আগস্ট মাসে। ভুলে গেলে চলে না, শেখ হাসিনা এই আগস্টেই দেশে ফিরবেন বলে তার নেতাদেরকে দলীয় সভায় জানিয়ে দিয়েছেন, এবং সংবাদপত্রে খবর বেরিয়েছে আগস্টের আগেই নাকি শেখ হাসিনা ট্রাভেল পাস চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদনও করবেন। কাজেই তারেক রহমানের 6 মাস শেষ হচ্ছে এবারের আগস্ট মাসে, সেটাই বোধহয় এবারের আগস্টকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি
অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাতাসে বারুদের গন্ধ বিখ্যাত একটি কবিতা, সেটার আদলে আজকে শিরোনাম বর্ণনা করছি। যেখানে বলার চেষ্টা করছি বা করব সেটার বাতাসে বিপ্লবের গন্ধ। বিপ্লব হওয়ার জন্য একটা প্রেক্ষাপট লাগে, সেটা গণ অভ্যুত্থান বলেন বা অন্য কোনো সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, সবকিছুরই পেছনে একটা বিরাট কার্য এবং কারণ থাকে। আমাদের দেশে গত 2 বছরে যা কিছু ঘটেছে তাতে একটি প্রতি বিপ্লব, কাউন্টার রেভলিউশন বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে। কারণটা কি? প্রথম কারণ হলো যে 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে একটা ধারাবাহিক যে শাসন ব্যবস্থা ছিল, তাদের যে বৈধতা ছিল, সেই বৈধতার জায়গাটি 2014 থেকে 2024 পর্যন্ত একেবারে 10টি বছর ক্রমাগত বিতর্কিত হয়েছে, রাজনীতির ইতিহাস কলঙ্কিত হয়েছে এবং আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার যে একটা সুদীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে লড়াই এবং সংগ্রামের ইতিবাচক একটা ইতিহাস রয়েছে, সেটি কলঙ্কিত হয়েছে। কেবলমাত্র প্রশ্নবিদ্ধ নির্বাচন, শাসনকর্মে একছত্র আধিপত্য, কর্তৃত্ববাদী শাসন, যেটিকে সবাই স্বৈরাচারী শাসন বলে এবং এখন যেটাকে সবাই ফ্যাসিজম বলে বা ফ্যাসিবাদ বলে গালাগাল করছে। এর বাইরে বিশাল একটা অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়। এই অলিগার শ্রেণী তারা ব্যবসা নিয়ন্ত্রণ করত, মিডিয়া নিয়ন্ত্রণ করত, নিয়োগ বদলি সবকিছু নিয়ন্ত্রণ করত এবং পুরো রাষ্ট্রকে তারা নিজেদের এবং তাদের পরিবারের বাপদাদাদের সহায় সম্পত্তি বলে তারা ধ্যান জ্ঞান করত। ছাত্রলীগ ছাড়া, যুবলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা তাদের বংশ রক্ত ছাড়া, তাদের সার্টিফিকেট ছাড়া রাষ্ট্র এবং সরকারের কোনো সুযোগ সুবিধা কারোর জন্যই খুব সহজ ছিল না। তো এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটি বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। সরকার অত্যন্ত কঠোর হস্তে তার সকল শক্তি দিয়ে সেগুলোকে বন্ধ রাখে, অবদমিত রাখে, ক্ষেত্র বিশেষে ছাই চাপা দিয়ে রাখে। কিন্তু টকবগিয়ে যেভাবে পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে আগ্নেয়গিরির লাভা, গলিত লাভা টকবক করে ফুটতে থাকে, ওভাবে জনরোষ ফুটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, ক্ষুদ্র একটা ফাটল পেয়ে, যে ফাটলে আসলে আওয়ামী লীগের পতন হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগ সেটা মনে করেছে এটা তো একটা শিশু বিদ্রোহ। অতীতে এরকম কত বড় বড় বিদ্রোহ তারা দমন করেছে, কত রাজনৈতিক দল যারা আছে তারা শেষ করে দিয়েছে, কত রাজনৈতিক দলকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সরকার এবং বিরোধী দল সবাই, যেখানে শেখ হাসিনার অবাধ্য হওয়ার কথা কেউ কল্পনা করতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলার যাদের কোনো স্কোপ ছিল না, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রীর অনুকম্পা চাওয়া, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সরকারের জন্য কি করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাসে যখন তারা হেলে দুলে রীতিমতো ঢুল ছিল, ঠিক সেই সময়টাতে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেয়। অর্থাৎ আগস্টের 5 তারিখে একটি গণ অভ্যুত্থান হয়ে যায়, বিস্ময়কর, অভিনব। যেহেতু গণ অভ্যুত্থানটি একেবারে যাকে বলা হয় এত দ্রুত ঘটেছে, ফলে এই গণ অভ্যুত্থানের কারা সুবিধাভোগী হবেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, পরাজিত যারা পক্ষ তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সকল ব্যাপারে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা কারোর মধ্যে ছিল না। সেনাবাহিনী প্রস্তুত ছিল না, পুলিশ প্রস্তুত ছিল না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ভারত প্রস্তুত ছিল না, পাকিস্তান, আমেরিকা, ইভেন যারা ক্ষমতায় বসেছিল তাদের কারোরই এ ধরনের প্রস্তুতি ছিল না, আর অভিজ্ঞতা তো
একেবারেই ছিল না। ফলে কি হলো, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে অবিরতভাবে একের পর এক ভুল হতে থাকলো এবং সেই ভুল এখনো অনিবার্যভাবে চলে আসছে। তো সেই ভুলের কারণে একের পর এক ক্ষত তৈরি হচ্ছে। মানুষের যাকে বলা হয় অভিমান বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর রাগ করে মানুষ বিএনপিকে চেয়েছে, বিএনপির উপর রাগ করে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। বা একটা সময় জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতকে মানুষের, এদেশের মানুষ ওইভাবে কখনো চেয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি সরি, আমার কাছে মনে হয়নি। জামাতকে চেয়েছে শুধুমাত্র জামাতের যারা লোকজন আছেন তারা, আর অন্য কিছু যারা লোকজন আছেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা জামাতকে চায়, কিন্তু মূলত তা নয়। আমাদের দেশে ধর্মপ্রাণ যারা মানুষ তারা 70টি ধারা উপধারায় বিভক্ত। শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এরপরে তাবলিগ আছে, হেফাজত আছে, হেফাজতের 4-5টা গ্রুপ আছে, তাবলিগের 4-5টা গ্রুপ আছে, তারপরে মাজারপন্থী আছে, মাজারপন্থীদের 15-20টি গ্রুপ আছে। তো সব মিলিয়ে ওই যে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে শেষ জমানাতে তার উম্মতের মধ্যে 69টি বা 70টি যে ফ্যাকরা হবে, বিভাগ হবে, বিভক্তি হবে, তার মধ্যে একটা থাকবে সঠিক পথে, বাকি সবাই বিপথে। তো কাজেই জামাত একটি পথ, আর বাকি যারা আছেন তারাও 69টি যে মত রয়েছেন তারাও যার যার অবস্থান থেকে নিজেদেরকে জান্নাতি মনে করেন। আর আমরা যারা বাইরের একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি চাই, তারা ঠিক এই যে পুরো যে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছেন তাদের সবাইকে আমরা মনে করি এরা সবাই জামাত। চরমনাইও জামাত, হেফাজতে জামাত, শর্ষিনাও জামাত, আট্রসিও জামাত, এরকম একটা ধ্যান ধারণা, ইনকলাবও জামাত, সংগ্রামও জামাত। কিন্তু ঘটনা কিন্তু আসলে তা নয়। ফলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে পুরো ইসলামিক কমিউনিটিকে এক ছাতার তলে নেয়ার জন্য জামাতের যে চেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা ছিল, বা অন্য যে আর্মির যারা লোকজন ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তাদের যে চেষ্টা ছিল, সেটা অভিজ্ঞতার কারণে বা অনভিজ্ঞতার কারণে সেটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি বাড়তে থাকে। যে মানুষ বা যে জনগণ একসময় তাকে বরণ করে নিয়েছিল, যারা চেয়েছিল দীর্ঘদিন উনি থাকুন, তারা খুব দ্রুত তাকে তাড়ানোর জন্য পাগলপাড়া হয়ে পড়ল। এনসিপি, তারপর সমন্বয়ক, এরপর জুলাই বিপ্লবী, তাদের মধ্যে বহু সংখ্যক গ্রুপ হয়ে গেল। যারা নিহত হয়েছেন তাদের একটা গ্রুপ, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সকলের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল। যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, যারা এনসিপির বড় বড় পদ পেয়েছেন, যারা পাননি, সব মিলিয়ে দেখা গেল যে বিপ্লবের পক্ষের যে শক্তি, তাদের মধ্যেও প্রায় 70টি শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মূল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, চিটাগং ক্যাবিনেট, গ্রামীণ ব্যাংক ক্যাবিনেট, বান্ধবী ক্যাবিনেট, বন্ধু ক্যাবিনেট, আত্মীয় ক্যাবিনেট, সব মিলিয়ে এখানে প্রায় 7-8টি গ্রুপ হয়ে গেল। কার যে ক্ষমতায় বেশি সেটা আমরা বুঝতে পারলাম না। লামিয়া মোর্শেদের ক্ষমতায় বেশি, না প্রেস সচিব শফিক সাহেবের ক্ষমতায় বেশি, আসিফ নজরুলের ক্ষমতায় বেশি, নাকি আদিলুর রহমানের ক্ষমতায় বেশি, সৈয়দা রেজওয়ানা হাসান ওনার ক্ষমতায় বেশি, নাকি নূরজাহান বেগমের ক্ষমতায় বেশি, এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এর মধ্যেই সরকারের ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আকস্মিকভাবে এত দ্রুততার সাথে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, ক্ষমতায় বসলেন এবং তার প্ল্যান দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপর প্রধানমন্ত্রী হলেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশে, কেউ বলছেন হযরত ওমর হওয়ার চেষ্টা করছেন, কেউ বলছেন আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে দায়িত্ব পালন করতেন
ঠিক ওইভাবে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেউ বলছেন তিনি তারেক রহমান সাহেব হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্বন কপি। আর তারেক রহমান সাহেব নিজে বারবার দেশ জাতিকে বোঝানোর চেষ্টা করছেন যে তার অসাধারণ একটা পারিবারিক শিক্ষা আছে। তার বাবা মোরালি নৈতিকভাবে তাকে মানুষ করেছেন, তাকে অনেক শিখিয়েছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে পিটুনি দিয়েছেন, মানে ছ্যাঁচা দিয়েছেন। জিয়াউর রহমান সাহেব তার কান ধরে কিভাবে টেনে নিয়ে গেছেন, কানের কোন অংশে তিনি টান দিচ্ছেন, উপরের অংশে না নিচের অংশে, সেটা জনাব তারেক রহমান সাহেব তিনি তার নিজের কান ধরে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে তার বাবা তাকে কান মলে নয়, কান ধরে টেনে হিসড়ে তাকে নিয়ে তার বাসার একজন কাজের লোক বা মানে যাকে আমরা গৃহকর্মী বলি বা সাহায্যকারী বলি, তাদের কাছে তিনি মাপ চাইয়েছেন, সরি বলিয়েছেন। তো এই কথাগুলো তারেক রহমান সাহেব বলছেন মনের আনন্দে, উদারভাবে বলছেন, এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে, এটার নেতিবাচক ইতিবাচক কি হতে পারে তিনি সকল চিন্তা করছেন না। তিনি মনে করছেন এই কথাগুলো বললে তিনি যে খুব পারিবারিকভাবে সৎ এবং শিক্ষিত, তার পরিবার যে অনেক কিছু তাকে শিখিয়েছে, এটা জাতির সামনে প্রমাণিত হবে। তিনি বলার চেষ্টা করছেন নিজের অজান্তে তিনি শৈশবে খুব দুষ্ট ছিলেন, ভীষণ রকম দুষ্ট ছিলেন। এখন যেটা বুলিং বলা হয়, মানে বুলিং বলতে গালাগালি করা হয়, তিনিও 10-11 বছর বয়সে গালাগালি করেছেন, এবং সে যেন তেন গালাগালি নয়, কোনো বাংলা নয়, পাকিস্তান থেকে তিনি যে সকল গালাগালি শিখে এসেছিলেন, হারামজাদে, উনি এগুলো না, মানে হারামজাদে, কুত্তেকে বাচ্চা, এরকম পাকিস্তানে অনেকগুলো গালি আছে না, তো সেই গালিগুলো তিনি পাকিস্তান থেকে শিখে এসেছিলেন। এবং 75, 74, 75, 76 সনে ওই সময়টিতে তার বয়স যখন 10-12 বছর, তিনি এরকম কিছু বুলিং করেছেন। এখন এটা অত্যন্ত সরল স্বভক্তি, ওই বয়সে সবারই হয়, মোরাললেস ছোটকালে এরকম অনেক অনেক কিছু করে, সেই কথাগুলো তিনি বলছেন। কেন বলছেন, কি কারণে বলছেন, সেটা আমি বলতে পারবো না। নিঃসন্দেহে তার মনে হয়েছে এটা দ্বারা তিনি মানুষজনকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাই থাকুক না কেন, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শাসন যেটা শৈশবে তিনি পেয়েছেন, ওটা এখনকার সমাজে নেই এবং এটা এখন খুব জরুরি। তিনি মানুষদেরকে নৈতিকভাবে শিক্ষিত করতে চাচ্ছেন, এবং এটির কারণে তিনি সে ড্রিম সোসাইটি, যেটি মার্টিন লুথার কিং জুনিয়র, আপনারা জানেন যে দুজন মার্টিন লুথার কিং ছিলেন, একজন সিনিয়র, দুজনে ধর্মপ্রচারক, খ্রিস্টান যাজক ছিলেন। তো যিনি জুনিয়র তিনি আমেরিকাতে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি ছিল, আই হ্যাভ এ ড্রিম। তো সেটার আদলে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তীতে সেটা আবার চিন্তা করলেন যে আই হ্যাভ এ প্ল্যান এটা অনেকটা ডিক্টেটর ভাব এসে যায়, হিটলার ভাব এসে যায়, মুসলিনি ভাব এসে যায়। দেন হি চেঞ্জ ইট অ্যান্ড তিনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের সকলের একটা সম্মিলিত পরিকল্পনা আছে। ভালো কথা। তো সেই পরিকল্পনাটা যে স্বপ্ন, সেই পরিকল্পনাটার সঙ্গে বর্তমানের চাইতে অতীত এবং ভবিষ্যৎ দুটো বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীত হলো তার বাবা যে সকল কর্ম করেছেন, যেমন খাল কেটেছেন এটা, আর ভবিষ্যৎ হলো এই বাংলাদেশে একটা মানে কার্ডের সোসাইটি হবে, যেখানে আপনি যাবেন আপনার কাছে একটা আলাদিনের চেরাগ থাকবে, একটা কার্ড থাকবে, সেটা ঘষা দিবেন, ঘাটাঘাট ঘ্যাসাঙ্গাস সব কিছু হয়ে যাবে। চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত সব জায়গাতে আপনি কার্ড ফ্যাসিলিটিস পাবেন, তেল কেনা থেকে শুরু করে সব জায়গাতে। এটা স্বপ্নের জগৎ। আর অতীত যেটা আছে, অতীতের যেটা একটা রোমন্থন, কিন্তু এরই মধ্যে বাস্তবে যে অনেকগুলো সমস্যা, সেই সমস্যার কারণে তার দীর্ঘদিনের যারা বন্ধু তারা তাকে ছেড়ে গেছেন। যদি বলা হয় গিয়াসউদ্দিন আল মামুন এখন কোথায়, তার তো বিশ্বস্ত বন্ধু। গিয়াসউদ্দিন আল মামুনকে কেনার জন্য শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই যে করেননি, কিন্তু তিনি বিক্রি হননি। গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, এখন ওই সময়টাতে যারা 1/11-এর সময়, যেমন ধরুন সেই
একসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার খুব কাছের ছিলেন। তো তিনিও তো ডিজিএফআইয়ের কাছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বহু বক্তব্য দিয়েছেন, মিস্টার বাবর। কিন্তু মামুন তো এই কাজটা কখনো করেনি। সে তার বন্ধুত্ব বজায় রেখেছে। তারেক রহমান সাহেবের যত গোপন তথ্য এখনো পর্যন্ত একটা টু শব্দ তিনি করেননি। তারেক জিয়ার মনোরঞ্জনের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার জন্য গিয়াসউদ্দিন আল মামুন তার নিজের পরিবারের ব্যক্তিগত জীবন যৌবন সব তছনছ করে দিয়েছেন। পুরো আওয়ামী লীগ জমানাতে সে জেলখানাতে ছিলেন এবং আমি তার সাথে 50 দিন ছিলাম। একটিবারের জন্য তিনি বলেননি তারেক জিয়া তার বন্ধু, বা কোনো কথা এত চেষ্টা করেছি একটা পার্সোনাল জিনিস তিনি কখনো শেয়ার করেননি। তো এইরকম বন্ধু হামিম বিশ্বস্ত এখন তারেক জিয়ার পাশে নেই। এটা খুবই ব্যাড সিগন্যাল। জিয়া পরিবারের দুর্দিনের বন্ধু মোসাদ্দেক আলী ফালু, তিনিও নেই, এর সঙ্গে নেই, এখন তার সঙ্গে নেই। বিএনপি রাজনীতিতে একেবারে প্রথম থেকে যিনি ছিলেন, যারা ছিলেন, যেমন জয়নাল আবেদিন ফারুক, তারপর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারবো। এবং ইভেন যে উত্তরবঙ্গের যে একজন আছেন আসাদুল হক দুলু, আর এক দুলু ভাই আছেন, তাকে হুইপ করা হয়েছে। কিংবা ধরুন এই যে জীবন সবকিছু শেষ করে দিয়েছেন রুহুল কবির রিজভী, কিংবা শামসুজ্জামান দুদু, কিংবা আসাদুজ্জামান রিপন। তো এই মানুষগুলো, কিংবা ধরেন এই যে আব্দুল সালাম এখন ঢাকার প্রশাসক তৈরি করা হয়েছে, তাকে বানানো হয়েছে। তো যে মানুষগুলো গত 17টি বছর, ইনক্লুডিং মির্জা ফখরুল, তারা কেউই তারেক রহমান সাহেবের এই বর্তমান যে তার যে কার্ড সোসাইটি, তার যে অতীতের ইলিউশন, এই পুরো জায়গার মধ্যে দলের ডেডিকেটেড যারা আছেন তাদের মধ্যে একমাত্র 2 থেকে 3 জন লোক যারা রাজপথে খুবই সক্রিয় ছিলেন, যেমন শহীদুদ্দিন চৌধুরী আনি, আর একটা হলো বাবুল, কৃষক লীগের বাবুল। ওনারা অনেক কষ্ট করেছেন, আবার এই সরকারের সঙ্গে তারা আছেন, তারেক জিয়ার ঘনিষ্ঠজন হিসাবে আছেন। তো এই 2 জন ছাড়া দলের বাকি যারা সিনিয়র জুনিয়র, ইচ অ্যান্ড এভরিবডি ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড। এর বাইরে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে অনেকে তিনি ডাকছেন, অনেকে তিনি কথা বলছেন, কিন্তু ওটা কেস টু কেস। এখন প্রধানমন্ত্রী ডাকছেন, খেতে যাচ্ছেন, কথা বলছেন, ওটা ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার যেটা ছিল, শি হ্যাজ এ সিন্ডিকেট। কিছু লোক ছিল যারা আদর্শিক কারণে শেখ হাসিনার দ্বারা অপমানিত